এখন তৃণমূলে গেছে, যে এখন মোহাম্মদ সেলিমের মধ্যে গব্বর সিং খুঁজে পায়, সে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন খুঁজে পাবে না। তুমি নাকি প্রতীকুর রহমানের একটা ইন্টারভিউ নিতে চেয়েছো, প্রতীকুর রহমান নাকি বলছে এখন দিতে পারবো না। হ্যাঁ, আমি পরশুদিন রাত্রে ওনাকে একটা এসএমএস করেছিলাম যে যদি এতগুলো মিডিয়াকে তো উনি ইন্টারভিউ দিচ্ছেন, এতগুলো পডকাস্টে গিয়ে কথা বলছেন, এবং যে সাজানো উত্তর ওনাকে লিখে দেওয়া হচ্ছে, উনি সেগুলোর বাইরে আর কোনো কথা বলছেন না, এবং যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও সেই সাজানো প্রশ্নের মধ্যেই ইন্টারভিউগুলো রাখছেন। তো আমি চেয়েছিলাম প্রতীকুর রহমানকে, আমার কিছু প্রশ্ন আছে, ওই ব্রাদারের জায়গা থেকে প্রতীকুর রহমান বলুক কিংবা অনুভব মাইতির জায়গা থেকে বলুক, কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো ওনাকে করতাম, সেগুলোর মুখোমুখি উনি কিভাবে হতে পারেন। আশা করেছিলাম উনি কথা রাখবেন, আমার ইন্টারভিউ দেবেন, এবং উনি হ্যাঁও বলেছিলেন দেবেন। খুব একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছিল যে এত ট্রোল তো আমিই করেছিলাম, তারপরে আমার কাছে এসে ইন্টারভিউ দিতে চাইছেন, রাজি হয়েছেন, সেটা একটা ভালো লাগার দিক ছিল। কিন্তু 12 ঘন্টা পরে কেন জানি না ওনার মনে হলো ওপর থেকে কেউ একটা বাধা দিয়েছে কিনা, যে আমার সাথে বসে ইন্টারভিউ করা যাবে না। কারণ আমি তো আর আইপ্যাক থেকে টাকা পাই না, আমি তো আর আইপ্যাকের স্ক্রিপ্ট পড়ে ওই টিয়া পাখির মতো বুলিয়া উড়াতে পারবো না, তাই হয়তো আর আসতে পারেননি। একটা জিনিস মনে হয়, দেখো, বিমান বসুদের মুখোমুখি হতে পারেনি প্রতীকুর রহমান মানা যায়, অনুভব মাইতির মতো কিংবা কিছু সাংবাদিকদের এখনো কেন মুখোমুখি হতে পারছে না প্রতীকুর রহমান, যে একটা সময় বলেছিল আমি বুক ফুলিয়ে যা করব বুক ফুলিয়ে করব। তা আমার বেলা বুক ফোলাতে পারেন না কেন, বুক ফুলিয়ে আমার সামনে কেন বুঝতে পারছেন না, সেটাও আমি একটু প্রশ্ন ওনাকে মানে ওনাকে এখন করতে পারি, অন্তত এখনই প্রশ্নগুলো ওনার সামনে আমার থাকবে। অনুভব, ইদানিং রাজনীতিতে যে চর্চার বিষয়ে তুমি জানো, তুমি পোস্ট করেছো, আমি বেশি কথা জিজ্ঞাসা করব না, কয়েকটা প্রশ্নই জিজ্ঞাসা করব। প্রতীকুর রহমান এখন সিপিআইএম এর ক্লোজ চ্যাপ্টার, এখন তৃণমূলে সিপিআইএম এর কি সত্যিই কোনো বড় ক্ষতি হতে পারে? দেখুন, প্রতীকুর রহমান তো এমন নয় যে একটা নিজের ক্ষমতায় সে একটা আমাদের বিধানসভা জিতিয়ে দিয়েছে বা লোকসভা জিতিয়ে দিয়েছে বা একটা পঞ্চায়েত ইলেকশন জিতিয়ে দিয়েছে। এটা বলছি না যে প্রতীকুর আমাদের জন্য, মানে সিপিএম দলের জন্য, বামেদের জন্য কোনো লড়াই করেনি, তাদের লড়াইকে আমি, তার লড়াইটাকে আমি ছোট করছি না। কিন্তু তারপরে গিয়ে কোথাও না কোথাও এটাও সত্যি যে ও একা হাতে এমন কিছু করে ফেলেনি যার জন্য বাম 0 থেকে 1 হতে পেরেছিল বিগত লোকসভায় বলো কিংবা বিধানসভায় বলো। তো তার চলে যাওয়াতেও যে খুব একটা অভাব সিপিএম অনুভব করবে তাও নয়। কিন্তু তারপরেও বলছি, একটা কমরেডকে হারিয়ে ফেলা সত্যি বেদনাদায়ক, চলে যাওয়াটা তার বেদনাদায়ক, অন্য একটা দলে একটা শত্রু শিবিরে চলে যাওয়াটা সিপিএম ধরে রাখতে পারেনি, সেই জিনিসটাও একটা খারাপ লাগার জায়গা থাকে। কিন্তু সিপিএম এর যে এর জন্য খুব একটা বড় ক্ষতি হবে তেমনটাও নয়। আচ্ছা, আমি তোমার একটা পোস্ট দেখছিলাম যেখানে তুমি লিখেছো প্রতীকুর রহমানের কাছে সুযোগ ছিল প্রমাণ করার সে কোনো গরু বাছুর নয়। এটা কেন লিখেছিলে, একটু ব্যাখ্যা করবে? দেখুন, যে তৃণমূল কংগ্রেসকে আমরা এতদিন ধরে জানতাম যে গরু চুরি করে, বাছুর চুরি করে, তারপরে পায়খানার বাথরুম, এমনকি পায়খানার বাথরুমটাও চুরি করে ফেলেছে, সেই তৃণমূল দলটা সিপিএম এর একজন যুব নেতাকে তাকেই পুরোপুরি চুরি করে নিচ্ছে। তো সেই জায়গা থেকে কোথাও না কোথাও মনে হয়েছিল প্রতীকুর রহমানের কাছে একটা তো সুযোগ ছিল এটা প্রমাণ করে দেওয়ার, সে কোনো গরু বাছুর ইত্যাদি নয় যাকে চাইলেই অভিষেক ব্যানার্জি তুলে পাচার করে ফেলতে পারে। সেই জায়গাটা প্রমাণ করার ছিল, কিন্তু উনি প্রমাণ করতে পারেননি। উনি প্রমাণ করেছেন উনি কোনো গরু বাছুরের থেকে কোনো অংশে কম নয়, সেটাই এখন দিনের শেষে দাঁড়াচ্ছে। এবং যে বক্তব্য উনি রেখেছিলেন তাতেও একটা খারাপ লাগার জায়গা আমাদের আছে। তো সেই জায়গা থেকে বলেছিলাম এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, তবে এই খারাপ লাগাটা তো একটা জায়গায় থাকে। যে জিনিসগুলো দেখলাম আমরা তো এটা মেনে নিতে পারছি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কখনো প্রতীকুর রহমানের মতো একটা ছেলেকে দেখতে হবে। সেই জায়গা থেকে বলেছিলাম, খারাপ লাগার জায়গা থেকে। আমি ওর সম্বন্ধে আরেকটা প্রশ্নই জিজ্ঞাসা করব। এই প্রতীকুর রহমান এখন বলছে তৃণমূল নাকি বিজেপির বিরুদ্ধে লড়ছে আর সিপিআইএম তৃণমূল বিজেপিকে সাহায্য করছে। দেখুন, দল ছাড়ার জন্য তো কোনো একটা তো কিছু বাহানা দিতেই হবে, একটা তো অজুহাত দিতে হবে। পৃথিবীর কেউ কোনোদিন দল পরিবর্তন করতে গিয়ে এটা বলেনি যে আমি ক্ষমতা চাই, আমার পদ চাই, আমার অর্থ চাই, সম্পদ চাই, এগুলো তো কেউ কোনোদিন বলেনি পৃথিবীতে। হ্যাঁ, একজন বলেছিলেন, তার নাম বাবুল সুপ্রিয়, যাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন বিজেপি ছাড়ছেন না, আমাকে প্রথম একাদশে খেলতে নেয়নি, আপনি কেন তৃণমূল জয়েন করছেন না, আমাকে প্রথম একাদশে খেলতে নেবে বলেছিল। এর বাইরে পৃথিবীর কেউ দল পরিবর্তন করতে গিয়ে এটা বলেনি যে আমার পদ চাই, আমার অহংকার বেড়ে গেছে, আমার অর্থের লোভ আমার বেড়ে গেছে। প্রতীকুর রহমান কোথাও না কোথাও এগুলো পাচ্ছে, এই সমঝোতাগুলো হয়েছিল বলে তৃণমূল কংগ্রেসে গেছেন। এখন তৃণমূল কর্মী হিসেবে যে কথাগুলো ওনাকে শিখিয়ে দেওয়া হয়, এই সেটিং তত্ত্বের বাইরে যে মানুষটা সেটিং এর কথা এতদিন ধরে নিজেই বলতেন, এখন তৃণমূল কংগ্রেসে গেছেন তৃণমূল কর্মীদের শিখিয়ে দেওয়া বুলি, আই প্যাকেজ শিখিয়ে দেওয়া বুলি, সেগুলো উনি কপচাবেন, এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস, উনি সিপিএম ছেড়ে চলে গেলেও উনি
সিপিএম দলটাকে ভুলে গেছেন, ওনার বন্ধু সৃজন ভট্টাচার্যকে ভুলে গেছেন, কিন্তু মুস্তারি বানু তিনি যে হাইকোর্টে গিয়ে এসআইআর গিয়ে যে লড়াইটা করেছিলেন সেইটা যে উনি কি করে ভুলে গেলেন, একজন কর্মীর কথা উনি কি করে ভুলে গেলেন, সেটা আমাকে আশ্চর্য করছে। আচ্ছা, যে মানুষটা বলছে আজকে সিপিএম নাকি হেল্প করছে বিজেপিকে, সেই প্রতিকুর রহমান কি একবার আমাকে উত্তর দিতে পারবে যে কেন ওই ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়রা ওয়াকআউট করে বেরিয়ে আসে এবং বিজেপিকে সুবিধা করে দেয়? কেন বিভিন্ন যখন লোকসভা যখন কোনো বিল পাস করা হয়, কঠিন কঠিন বিল 370-এর মতো বিলের সময়, যখন সামনে থেকে কিংবা সিএ এর মতো বিলের সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়রা টিভি মিডিয়াতে প্রতিবাদ করছেন, রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, কিন্তু যেইখানে সবচেয়ে বেশি প্রতিবাদ করার কথা, লোকসভায় গিয়ে ভোট দেওয়ার কথা, সেই ভোটের সময় কোনো না কোনোভাবে একটা ওয়াক ওভারের বাহানা দিয়ে বিজেপিকে হেল্প করে দেয়, তার উত্তরগুলো প্রতিকুর রহমানের সাথে যদি কখনো দেখা হয় বা আপনারা চাইলে এই প্রশ্নের উত্তরগুলো ওনাকে চাইবেন, দেখা যাক কি উত্তর দিতে পারে। আচ্ছা, যেটা শুনলাম, আমি আমার একটা বন্ধুর কাছ থেকেই শুনলাম, তোমার পোস্টে অনেক পিছনে চলে গেছে বলে দেখতে পাইনি। তুমি নাকি প্রতিকুর রহমানের একটা ইন্টারভিউ নিতে চেয়েছো, প্রতিকুর রহমান নাকি বলছে এখন দিতে পারবো না। হ্যাঁ, আমি পরশুদিন রাত্রে ওনাকে একটা এসএমএস করেছিলাম যে যদি এতগুলো মিডিয়াকে তো উনি ইন্টারভিউ দিচ্ছেন, এতগুলো পডকাস্টে গিয়ে কথা বলছেন, এবং যে সাজানো উত্তর ওনাকে লিখে দেওয়া হচ্ছে, উনি সেগুলোর বাইরে আর কোনো কথা বলছেন না, এবং যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও সেই সাজানো প্রশ্নের মধ্যেই ইন্টারভিউগুলো রাখছেন। তো আমি চেয়েছিলাম প্রতিকুর রহমানকে, আমি আমার কিছু প্রশ্ন আছে, ওই ব্রাদারের জায়গা থেকে প্রতিকুর রহমান বলুক কিংবা অনুভব মাইতির জায়গা থেকে বলুক, কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো ওনাকে করতাম, সেগুলোর মুখোমুখি উনি কিভাবে হতে পারেন। না, আশা করেছিলাম উনি কথা রাখবেন, আমার ইন্টারভিউ দেবেন, এবং উনি হ্যাঁও বলেছিলেন দেবেন। খুব একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছিল যে এত ট্রোল তো আমিই করেছিলাম, তারপরে আমার কাছে এসে ইন্টারভিউ দিতে চাইছেন, রাজি হয়েছেন, সেটা একটা ভালো লাগার দিক ছিল। কিন্তু 12 ঘন্টা পরে কেন জানি না ওনার মনে হলো ওপর থেকে কেউ একটা বাধা দিয়েছে কিনা, যে আমার সাথে বসে ইন্টারভিউ করা যাবে না, কারণ আমি তো আর আইপ্যাক থেকে টাকা পাই না, আমি তো আর আইপ্যাকের স্ক্রিপ্ট পড়ে ওই টিয়া পাখির মতো বুলি আওড়াতে পারবো না, তাই হয়তো আর আসতে পারেননি। একটা জিনিস মনে হয়, দেখো, বিমান বসুদের মুখোমুখি হতে পারেনি প্রতিকুর রহমান মানা যায়, অনুভব মাইতির মতো কিংবা কিছু সাংবাদিকদের এখনো কেন মুখোমুখি হতে পারছে না প্রতিকুর রহমান, যে একটা সময় বলেছিল আমি বুক ফুলিয়ে যা করব বুক ফুলিয়ে করব, তা আমার বেলা বুক ফোলাতে পারেন না কেন, বুক ফুলিয়ে আমার সামনে কেন বসতে পারছেন না, সেটাও আমি একটু প্রশ্ন ওনাকে মানে ওনাকে এখন করতে পারি, অন্তত এখনই প্রশ্নগুলো ওনার সামনে আমার থাকবে। আচ্ছা, তুমি অনেক কাছ থেকে প্রতিকুরকে চেনো। তুমি হ্যাঁ, হ্যাঁ। পার্টি ছাড়ার পরে রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমকে যে ভাষায় আক্রমণ করলো, তুমি মেনে নিতে পারছো? তুমি কি অবাক হচ্ছ না? দেখো, যে এখন তৃণমূলে গেছে, যে এখন মোহাম্মদ সেলিমের মধ্যে গব্বর সিং খুঁজে পায়, সে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন খুঁজে পাবেন, এগুলো তো স্বাভাবিক, এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত একটা দল পরিবর্তন করলে। অন্য নেতাকে গালিগালাজ করবে, কিন্তু আমার মনে হয় যে মোহাম্মদ সেলিমরা এক সময় মোহাম্মদ সেলিমরা ছিল বলেই আজ প্রতিকুর রহমান হতে পেরেছে। অল্প বয়সে তাকে বিধানসভার সিট দিয়েছিল, লোকসভার প্রার্থী করেছিল, লোকসভার প্রার্থী করেছিল, 2019 সালে এত অল্প বয়সে তাকে পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটির একজন সদস্য করেছিল। সেই প্রতিকুর রহমানরা চলে যাওয়ার সময় এই বেইমানিটা করতে পারবে? এমনকি ওরা ছেড়ে দাও, নিজের কাছের বন্ধু সৃজন ভট্টাচার্যের বুকে ছুরি মেরেছে যে, কিংবা বলা উচিত পিঠে ছুরি মেরেছে, তাদের মুখ থেকে আর এইসব কথা শুনলে আর অবাক হচ্ছি না আর কি। যে এই কুণাল ঘোষ মীনাক্ষী মুখার্জির পেছনেও পড়েছেন। উনি বলছেন মীনাক্ষী মুখার্জিরা যা আন্দোলন করছে স্রেফ মানে সস্তা প্রচার পাওয়ার জন্য, নাটক করার জন্য। আমরা দেখছি রাস্তাঘাটে মীনাক্ষী মুখার্জির প্রচার দেখতে পাচ্ছি। এই যে এই কথাগুলো বলছে, এর সত্যিই কোনো তাৎপর্য আছে বলে মনে হয় তোমার? দেখুন, সত্যি তো, মানে আমরা হয়তো সস্তা প্রচারের জন্য আমাদের পাবলিসিটি করছি, কিন্তু এই সস্তা প্রচারের পাবলিসিটি কিছুদিন আগে যার সবচেয়ে বড় উদাহরণ তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সিপিএম এর করা একটা কেসে, মুস্তারি বানুর করা একটা কেসে উনি সুপ্রিম কোর্টে চলে গেলেন, উনি আইনজীবী হিসেবে নাকি গিয়ে সামনে লড়াই করবেন ইত্যাদি করে, টিভির সামনে মিডিয়ার সামনে লাইভ চলছিল বলে যে যে কাজগুলো উনি করলেন, তার থেকে সস্তা পাবলিসিটি আর কেউ করতে পারে বলে আমার মনে হয় না। দেখুন, সিপিএম দল তলানিতে চলে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তারপরেও কেন কুণাল ঘোষরা সারাদিনে 10টা পোস্টের মধ্যে 9টা পোস্টই সিপিএম কে নিয়ে করে, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিম এদেরকে নিয়ে করতে হয়, আমি সে কারণটাও খুঁজে পাই না। তার মানে কোথাও না কোথাও উনিও মনে করেন সিপিএম এর একটা প্রাসঙ্গিকতা আছে। এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নটাই করতে চাইছিলাম। বারংবার সিপিএম কেই আক্রমণ করে যাচ্ছেন উনি। মানে সিপিএম কি কোথাও ভয় পাচ্ছে 2026-এ খাতা খুলবে, এটাই কি ভাবছেন উনি? যাই হোক, এটা অন্য প্রশ্ন। হ্যাঁ, আহ, হ্যাঁ, হ্যাঁ। আমি তোমাকে বলতে চাইছি, এই যে জোট, বাম আইএসএফ জোট, সত্যিই কি প্রভাব ফেলবে 2026-এ?
হ্যাঁ, কিছু কিছু জায়গায় তো ফেলা উচিত। এবারে আমি তো আর জ্যোতিষবিদ্যা আমি করি না, সেভাবে আমি বলতে পারবো না কতটা ফেলবে, কিন্তু হওয়া উচিত বলেই আমার মনে হয়। এই যারা যেসব শক্তিরা বিজেপি এবং তৃণমূল দুজনেরই বিরুদ্ধে কথা বলতে পারে, একটা স্ট্যান্স নিতে পারে, তারা যদি একটা জায়গায় এসে একটা ছাতার তলায় এসে যদি লড়াই করে, সেই লড়াইটা পশ্চিমবঙ্গ মানুষের জন্য ভালো হবে। যারা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান এইসবের বিষয়ে কথা বলবে, ধর্মের রাজনীতি থেকে বেরিয়ে এসে কথা বলতে পারবে, তারা যদি একটা ছাতার তলায় আসে, কতটা কি সিট পাবে, কি আসন পাবে জানি না, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের মানে মানুষের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। আচ্ছা, আমি এখানে আরেকটা প্রসঙ্গ জানতে চাইবো আইএসএফ এর বিষয়ে। এখন হুম। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আইএসএফ কে নিয়ে বলা হচ্ছে সাম্প্রদায়িক দল, মুসলিমদের দল। এটা তুমি কিভাবে দেখবে? এটা সত্যিই কি মুসলিমদের দল আইএসএফ? না, আমি খুব একটা সে বিষয়ে আমার জানা নেই, তবে আমি যতটা জানি আইএসএফ এর অনেক হিন্দু প্রার্থীরাও কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন, এবং আমি কোনোদিন নওশাদ সিদ্দিকীকে এমন কোনো কথা বলতে দেখিনি, হিন্দু মুসলিম নিয়ে এমন কোনো কথা বলতে দেখিনি যা সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারে। যে কাজগুলো শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়রা করেন, তার এক ফোঁটাও আমি নওশাদ সিদ্দিকীদের করতে দেখিনি। এরপরেও যদি কেউ সাম্প্রদায়িক বলে, তাহলে বুঝতে হবে যে নওশাদ সিদ্দিকীরা এবং বামেরা জোট করছে বলে বলে তাদের একটা অস্বস্তিতে তাদেরকে পড়তে হচ্ছে। এই জিনিসগুলো বুঝে নিতে হবে। যে শুভেন্দু অধিকারী বলেন মুসলিম বিধায়কদের তুলে চ্যাংদোলা করে ক্ষমতায় এলে তাদেরকে রাস্তায় ফেলে দিবেন, কিংবা যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় হিন্দুদের মন্দির তৈরি করতে পারেন, তার থেকে বড় সাম্প্রদায়িক শক্তি এ বাংলায় কেউ আছে বলে আমার মনে হয় না। এই যে মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ায় যেভাবে প্রচার করছে, মানুষের সাড়া পাচ্ছে, কি মনে হচ্ছে একটা নতুন সমীকরণ তৈরি হতে পারে এখানে? এবারে কি সিপিআইএম কি ঘুরে দাঁড়াতে পারে, উত্তরপাড়ায় জিততে পারে মীনাক্ষী? হ্যাঁ, ঘুরে দাঁড়ানোর জন্যই তো লড়াই করছে মীনাক্ষী মুখার্জি। শুধু উত্তরপাড়া বলে নয়, গোটা পশ্চিমবঙ্গে উনি যেখানেই বাংলা বাঁচাও যাত্রার মতো এতগুলো আমরা সভা দেখেছি, মালদা, মুর্শিদাবাদ, গোটা বাংলা জুড়ে আমরা হতে দেখেছি, যেখানেই উনি যান সেখানেই সাড়া পান। ওর গ্রহণযোগ্যতা আছে, কারণ ওনারা ওই খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এইসবের কথা বলেন তো। ওই মেরে দেওয়া, কেটে দেওয়া কিংবা ধর্ম নিয়ে রাজনীতি এইসবের কথা বলেন না। সাধারণ মানুষ যদি বুঝতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা শুভেন্দু অধিকারীদের রাজনীতির বাইরেও একটা বিষয় আছে যেগুলো মানুষের বিষয়, সেইগুলো নিয়ে মীনাক্ষী মুখার্জিরা রাস্তায় পড়ে আছেন, সেটা যদি মানুষ একসেপ্ট করে, তাহলে নিশ্চয়ই একটা বড় কিছু আমরা দেখতে চলেছি আগামী নির্বাচনে।